আসসালামু আলাইকুম। খাজানা পর্ব ২। পরের দিন সকাল হলো। সকালবেলায় আমরা দেখতে পেলাম যে মদন গ্রামের পঞ্চায়েতকে তার বাড়িতে ডেকে এনেছে। এখানে সকলেই উপস্থিত ছিল, মদনের স্ত্রী ও কিশোরের স্ত্রী সহ মোড়ল। তখন মোড়ল বলে উঠল যে, কি হলো মদন, সকাল সকাল আমাকে কিসের জন্য ডেকে এনেছিস? আমারও তো অনেক কাজ আছে। কি হয়েছে তাড়াতাড়ি খুলে আমাকে বল। তোর কি কোনো বিপদ হলো নাকি? তখন মদন বলল, দুদিন আগেই আমার বাবা মারা গেছে। তা আমার বাবা মারা যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছিল যে ওই পশ্চিম দিকে জঙ্গলে বড় দুইটি বটগাছের মাঝখানে খাজানা পোতা ছিল, কিন্তু আমরা সেখানে কোনো খাজানা পাইনি। তখন মরণ মশাই হঠাৎই হো হো করে হেসে উঠল আর বলতে লাগলো, আমি কি তাহলে এখন জিনভূত হয়ে তোর বাবাকে জিজ্ঞাসা করব সে কেন মিথ্যা বলেছিল? তখন আবারও মদন বলে উঠল যে, না মরণ মশাই, জিনভূত নয়। 2 দিন আগে আমার বাবা মারা গিয়েছে, আর গতকাল আমার স্ত্রী অসুস্থ ছিল, তাই আমরা যেতে পারিনি। আমি আমার স্ত্রীর পাশেই ছিলাম। সেই সুযোগে কিশোর দাদা সকল খাজানা নিয়ে এসেছে। তখন আমরা দেখতে পেলাম যে মরল মশাই আবারও হেসে উঠল আর বলতে লাগলো যে, এটা আবার কিভাবে হয়? তখন মোরল মশাই, মদন পরশুদিন সারা রাত আমার সাথেই ছিল। তো মদন তো যেহেতু খাজানা আনেনি, আর কালকে যেহেতু গিয়ে খাজানা পায়নি, তার মানে কিশোর দাদা সকল খাজানা পরশু নিয়ে এসেছে। তখন কিশোর বলে, তোমরা শুধু শুধু কেন মিথ্যে কথা বলছো? আমি তো খাজানা আনিনি। যদি আনতাম তাহলে কি মদনের সাথে খুঁজতে যেতাম? তখন মদন বলল, হ্যাঁ, তুই এনেছিস খাজানা, আর মিছিমিছি কালকে আমার সাথে জঙ্গলের ভিতর দিয়ে খাজানা খুঁজতে গিয়েছিস। তখন কিশোর বলল, একটু রাগান্বিত অবস্থায়, তুমি আমাকে চোর বললে? আমি বাবার খাজানা তোমাকে না জানি নিয়ে আসবো? আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। একথা বলেই আমরা দেখলাম কিশোর ও কিশোরীর স্ত্রী ঘরের ভিতর যাচ্ছে তাদের জিনিসপত্র আনার জন্য। আর মোড়ল বসাই বলল, এই কিশোর, এটা তোর বাবার বাড়ি, যাস না কিশোর। কিন্তু আমরা দেখতে পেলাম যে কিশোর মোড়ল মশাইয়ের কোনো কথাই শুনল না। তার ছোট ভাই মদনের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে আসলো। আর এদিকে আমরা দেখতে পেলাম যে মদন তার স্ত্রীকে বলছে, যাক, আপদটা বিদায় হলো, এতদিন পর বাড়িটা আমার নিজের হলো। তখন আমরা দেখতে পেলাম যে মদন ও মদনের স্ত্রী এক অট্ট হাসিতে হেসে উঠল। তাদের হাসি যেন থামছেই না। আর অন্যদিকে কিশোর ও কিশোরী স্ত্রী হাতে দুইজন দুইটি ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে তাদের বাবার রেখে যাওয়া আরও একটি বটগাছের নিচে এসে দাঁড়ালো। তারা অনেক সময় ধরে হাঁটছে। তখন কিশোরী স্ত্রী বলল যে, আমরা তো বাড়ি ছেড়েও চলে আসলাম, এখন থাকবো কোথায়? আমাদের তো থাকার মতো কোনো জায়গাও নেই, আবার এত টাকাও নেই যে একটি ঘর করব। তখন কিশোর বলল যে, কে বলেছে আমাদের থাকার জায়গা নেই? আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এটি আমার বাবার রেখে যাওয়া জায়গা, যেটি কিনা এখনও আমার নামেই আছে। আমরা এখানেই থাকব। তখন কিশোর স্ত্রী বলল, ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের তো ছোট্টখাট্ট একটি ঘরও করতে হবে, কারণ ঘর না করলে ঝড় বৃষ্টি আসলে কোথায় থাকবো? এরপর আমরা দেখতে পেলাম যে তারা অনেক পরিশ্রম করলো, আর কিছুদিন পর সেই বটগাছের নিচে সুন্দর ছোট্ট একটি কুঁড়ে ঘর করলো। এরপর আমরা দেখতে পেলাম যে মদন তার ঘরে আসছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী। তারা এরপর তখন মদন বলল, দেখেছো কেমন বুদ্ধি করেছিলাম? এমন বুদ্ধি করেছি না যাতে খাজানাও আমাদের হলো, আবার কিশোর দাদাও বাড়ি থেকে বের হলো। তখন আমরা দেখতে পেলাম যে মদনের স্ত্রী বলল, হ্যাঁ, তোমার বুদ্ধি এতদিনে কাজে লেগেছে, আর এতদিন পর আমাদের বাড়িটা আমাদের শুধু একাই হলো। তারা দুজনেই অনেক খুশি ছিল। তখন আমরা দেখতে পাই যে আসলে খাজানাটি সেই দিন গিয়ে মদনই চুপি চুপি সেই পশ্চিম ধারের জঙ্গলে যায়, আর সেখান থেকে সে খাজানাটা আসলে সেই নিয়ে আসে। সে মুখে একটি রুমাল পেঁচায়
এবং তার বাবার বলে যাওয়া ঠিক বটগাছের মাঝখানে সে খনন করতে থাকে। আর যা তাকে যাতে কেউ চিনতে না পারে সে মুখে একটি ওড়না পেঁচিয়ে রাখে। কিছুক্ষণ আমরা দেখতে পাই যে হঠাৎই সে জায়গা থেকে তার বাবার বলে যাওয়ার মতো ধনসম্পদের ভরা একটি বাক্স বের হয়। তা দেখে তো মদন একদম ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পরেই সেই বাক্সটি নিয়ে সে আবারও চুপি চুপি সে জায়গা থেকে চলে আসে। আর এই কথা মনে করেই মদন মনের আনন্দে নাচতে থাকে। তখন মদনের স্ত্রী বলে, এত নেচো না, সামনে কি করবে সেটা ভেবে রেখেছো? তখন মদন বলল, হ্যাঁ, আমি সব ভেবে রেখেছি। এখন আমাদের খাজানা বের করা যাবে না। আমাদের গরিবের মতো থাকতে হবে, যাতে সকলে বুঝতে পারে আমরা গরিব। তাই আমি ভেবে রেখেছি আমরা একটি ছোট্ট ছাগল কিনব, যাতে কেউ বুঝতে না পারে যে আমরা এখনও গরিবে আছি। তখন মদন স্ত্রী বলল, ও আচ্ছা, তাহলে তো খুব ভালো ব্যাপার। আমরা আস্তে আস্তে খাজানা বের করবে আর অল্প অল্প করে বিক্রি করব। আমরা দেখতে পেলাম যে পরের দিনই মদন হাতে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল একটি ছাগল কেনার উদ্দেশ্যে, তার স্ত্রীকে বিদায় জানিয়ে। এরপর আমরা দেখতে পেলাম যে মদন হাতে সেই ব্যাগটি নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে বাজারে যাচ্ছিল। সে আস্তে আস্তে জঙ্গলের গভীর থেকে গভীরে যেতে লাগলো। তখন আমরা দেখতে পেলাম যে হাকিম নামের একটি ছেলে একটি ছাগলকে বলছে, এটি হলো একটি জাদুকরি ছাগল। এই জাদুকরি ছাগলটা আমাকে অনেক কিছু দিয়েছে, আর যাতে অন্য কাউকে কিছু না দিতে পারে তাই আমি এই ছাগলটাকে জঙ্গলের গভীরে ছেড়ে গেলাম। একথা পাশ থেকে শুনছিল সেই মদন। সে ভাবল, জাদুকরি ছাগল, আমার কাছে তো খাজানা আছে, আবার যদি একটি জাদুকরি ছাগল পাই তাহলে তো আমি অনেক বড়লোক হয়ে যাব। আমার তো তাহলে কোনো কাজ করতে হবে না। একথা ভেবেই মদন দৌড়াতে লাগলো সেই জাদুকরি ছাগলের দিকে। কিন্তু সে ছাগলটিকে দেখেনি, সে আসলে গাছের আড়াল থেকে শুনেছে। কিন্তু সে যতক্ষণে ছাগলের কাছে পৌঁছাবে তখন সেখান থেকে জাদুকরি ছাগল চলে যায়। আর সেই জাদুকরি ছাগলের মতো দেখতে ঠিক আরও একটি স্বাভাবিক ছাগল সেখানে চলে আসে। কিন্তু মদন হয়তো ভাবে এটি হচ্ছে সেই জাদুকরি ছাগল, তাই সে জাদুকরি ছাগলকে নেওয়ার জন্য সে ছাগলের দিকে এগিয়ে যায়। আর কিছুক্ষণ পরে বলতে লাগে, হ্যাঁ, আমি পেয়ে গেছি, আমি আমার মনের মতো ছাগল পেয়েছি, তাও আবার জাদুকরি। এখন আর আমাকে কেউ গরিব বলতে পারবে না। আমি কোনো কাজ করব না, শুধু বসে বসে খাবো। একথা ভাবতেই আমরা দেখি যে মদন হাততালি দেয় হঠাৎই, আর সে ছাগলটাকে নিজের হাত দিয়ে টেনে তার দিকে নিয়ে আসে। আর কিছুক্ষণ পরে সে ছাগলটি নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। আমরা দেখতে পেলাম যে মদন সে জঙ্গল ছাড়িয়ে সে ছাগলটি তার পিছু পিছু তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আর ছাগলটিও মদনের পিছনে পিছনে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মদন বাড়িতে এসে উপস্থিত হলো। তখন তার স্ত্রী বাড়ির উঠোন পরিষ্কার করছিল। সে ছাগলটিও দেখলো আর বলল, ওয়াও, এত সুন্দর ছাগল তো আমি এর আগে কখনো দেখিনি। কোথায় পেলে এই ছাগল? আর কয় টাকা দিয়ে কিনে এনেছো এত তাড়াতাড়ি ছাগল পেলে? তখন আমরা দেখলাম যে মদন হো হো করে হেসে উঠল আর বলল, আর বলো না, এটি হচ্ছে সাধারণ ছাগল নয়, এটি হচ্ছে এক জাদুকরি ছাগল। যে ছাগলটা আমি জঙ্গল থেকে পেয়েছি, ওকে ভালো মন্দ খাওয়াতে হবে। তখন নীলিমা বলল, হ্যাঁ, অবশ্যই, ছাগলকে আমি অনেক ভালো খাওয়াবো, বিভিন্ন ধরনের ফল খাওয়াবো, যাতে খুব তাড়াতাড়ি ধনসম্পদ দেয় আর আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারি। তখন মদন বলল, হ্যাঁ, ছাগলকে বিভিন্ন ধরনের সুস্বাদু ফল খাওয়াবে এবং ভালো ভালো ঘাস খাওয়াবে, যাতে খুব তাড়াতাড়ি আমাদের স্বর্ণের মুদ্রা দিতে পারে আর বড়লোক হতে পারি। তখন নীলিমা বলল, আমি এখন থেকে এই ছাগলটিকে খাওয়ানো শুরু করছি, তুমি কোনো চিন্তা করো না। আজ নীলিমার মুখে খুব অট্ট হাসি, তার হাসি যেন থামছেই না।
আর অন্যদিকে আমরা দেখতে পাই কিশোর জঙ্গলের ভিতর থেকে ভিতরে গিয়ে বড় বড় গাছ কাটছে শুধুমাত্র কিছু খাবার সংগ্রহ করার জন্য। কখনো গাছ কাটে, আবার কখনো অন্যের গরু দহন করে দুধ সংগ্রহ করে, সেখান থেকে খুব সামান্য টাকা পায়। আবার কখনো আমরা দেখতে পাই যে অন্যের জমি একটি ট্রাক্টর দিয়ে সে চাষ করে দিচ্ছে, সে সেখান থেকে খুব অল্প পরিমাণ বীজ পায়। এভাবেই চলছিল কিশোরের জীবন। আবার কখনো গাছ থেকে ফল পাড়ে, সেই ফল বাজারে বিক্রি করে। সেদিনও তেমন একদিনে জঙ্গল থেকে ফল সংগ্রহ করছিল। এরপর কিশোর সেই গাছের তলায় বসেছিল। আমরা দেখতে পাই হঠাৎই সেখানে সেই জাদুকরী ছাগলটি এসে উপস্থিত হয়। তখন কিশোর বলে, এই এত জঙ্গলের গভীরে এই ছাগল কিভাবে আসলো? আমি যদি এই ছাগলটিকে এখানে রেখে যাই তাহলে বাঘ বা অন্যান্য জীবজন্তু ছাগলটিকে খেয়ে ফেলতে পারে, আমি বরং এটিকে সাথে করে নিয়ে যাই। তখন আমরা দেখতে পাই যে কিশোর সে জাদুকরী ছাগলটিকে সাথে করে নিয়ে আসছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে মদন সেই ছাগলটিকে অনেক ফল ফ্রুট খাওয়াচ্ছে, কিন্তু তবুও তার জাদুকরী ছাগল কোনো স্বর্ণমুদ্রা দিচ্ছে না। তখন মদন বলল, এতদিন হয়ে গেল তবুও কোনো স্বর্ণ দিল না। তখন নীলিমা বলল, একটু ধৈর্য ধরতে হবে, ছাগল তো কেবল ফলমূল খাচ্ছে, কিছুদিন পরে ঠিকই দেবে। তখন মদন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওকে খাওয়াতে খাওয়াতে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদিন এত ফল, এত সব কিছু কোথায় পাই? অন্যদিকে আমরা দেখি যে কিশোর সে ছাগলটি বাড়িতে নিয়ে এসেছে। কিশোর স্ত্রী বলছে, আমরা নিজেরাই ভালো করে খেতে পারি না, ছাগলটিকে আবার কি খাওয়াবো? এমনিতেই অভাবের সংসার, আবার তুমি কি না সাথে করে ছাগল নিয়ে এসেছো? কিশোর বলল, কি করতাম বলো তো? ছাগলটিকে কি আমি জঙ্গলের মাঝখানে রেখে আসতে পারি? ওর উপর তো বড় বড় পশু পাখি আক্রমণ করবে, আমরা যা খাবো সেখান থেকে ও সামান্য কিছু খাবে। তখন কিশোর স্ত্রী বলল যে, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু সামনে তো ফসল ফলাতে হবে, আর তুমি তো এখনো কোনো বীজ সংগ্রহ করনি, তুমি বীজ কোথায় পাবে? তখন কিশোর বলল, সে তুমি চিন্তা করো না, দেখবে এক ব্যবস্থা হয়ে যাবে, আমি কোনো না কোনোভাবে ফসল ফলানোর জন্য বীজ পেয়ে যাব, তুমি এত চিন্তা করো না। এসব কথা মন দিয়ে শুনছিল সেই জাদুকরী ছাগলটা। সেই ছাগলটা ভাবল, আমি আমার এই নতুন মালিকের জন্য কিছু বীজ জাদু করে এনে দেই। তখন আমরা দেখতে পেলাম সে কিছু বীজ নিয়ে আসলো। এ বীজ দেখে তো কিশোরের অবস্থা খুবই খারাপ, সে ভয়ে কাঁপতে লাগলো। আর তার স্ত্রী বলল, আমি কি দেখছি? এগুলো তো দেখছি বীজ, তার মানে কি এটি জাদুকরী ছাগল? আমরা কি তাহলে জাদুকরী ছাগল পেয়েছি? কথা শুনে তো কিশোরের মুখে আমরা এক অদ্ভুত হাসি দেখতে পাই, তার এই অদ্ভুত হাসি যেন থামছেই না। তখন কিশোর বলল, দেখেছো, কোনো না কোনো ব্যবস্থা হয়েই গেল, এবার আমি এই ফসলগুলো জমিতে বপন করব, আর খুব ভালো ফসল পাবো, যেগুলো বিক্রি করে আমরা খুব ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবো। এরপর আমরা দেখলাম তাই হলো। কিশোর সেই বীজগুলো জমিতে বপন করলো, আর কিছু মাস পরে সেই জমিতে সোনার ফসল হলো। আজও কিশোরের মুখে সেই দিনকার মতোই এক অদ্ভুত হাসি, তার হাসির মধ্যে এক রয়েছে অদ্ভুত শান্তি। আর অন্যদিকে আমরা দেখতে পেলাম যে মদন সে খাজানা বিক্রি করে দিল শুধুমাত্র এই ছাগলকে ফলমূল খাওয়ানোর জন্য। তবুও আজ পর্যন্ত ছাগল কোনো সোনা মুদ্রা দিল না, তার মনটা আজ ভারী খারাপ। তো বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে অবশ্যই লাবণী অফিসিয়াল এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ।